আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ের আমরা গত ক্লাসে চাহিদা সূচি থেকে চাহিদা রেখাটা অঙ্কন আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখব চাহিদা সূচি থেকে কিভাবে স্থিতিস্থাপকতার মান বের করি বা ইপি এর মান কিভাবে আমরা নির্ণয় করি। তো এই ক্ষেত্রে যে এখানে যে কোয়েশ্চেন আছে, একটা চার্ট দেওয়া আছে বা একটা সূচি দেওয়া আছে, দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতার মান বের করো বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করো বা ইপি এর মান বের করো, এটি একই কথা। তো আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে সূচিটা উঠাবো, তারপরে আমরা যেভাবে প্রশ্নটা শুরু করব সেটা হচ্ছে আনসারটা যেভাবে আমরা শুরু করব। দেওয়া আছে দিয়ে সূচিটা উঠানোর পরে দেওয়া আছে দিয়ে আমরা পুনরায় যখন আনসারের সূচিটা উঠাবো, উঠানোর পরে আমরা লিখব এখানে প্রাথমিক মান, এখানে প্রাথমিক দাম পি ইকুয়াল টু 6, তারপর হচ্ছে দামের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু 5 - 6। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সূচিতে প্রথমে দাম আছে 6 টাকা এবং সেটা পরে কমে হয়েছে 5 টাকা, এবং প্রথমে চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক এবং সেটা হয়েছে পরে বেড়ে 10 একক। তো আমরা এখানে বললাম যে এটা আসলে এই কথা, এই যে পি এবং ডেল পি এগুলো আমরা সব বের করছি সূত্রের কারণে, যে স্থিতিস্থাপকতার মান বের করতে যে সূত্র লাগে সেটার জন্য আমরা পি এবং ডেল পি এর মান বের করলাম। অর্থাৎ আমরা প্রাথমিক দামকে পি ধরেছি 6 টাকা এবং দামের পরিবর্তনকে ডেল পি ধরেছি। অর্থাৎ দামের পরিবর্তন জানতে হলে আমাদেরকে নিচেরটা থেকে উপরটা বিয়োগ দিতে হবে। অর্থাৎ ডেল পি ইকুয়াল টু 5 - 6। ডেল দ্বারা পরিবর্তন বোঝায়। এই কথাটা আমরা অনেকেই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি না। আমরা চাহিদা সূচি থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয় আর চাহিদা সূচি থেকে সমীকরণ যে আমরা তৈরি করি সেটার মধ্যে আমরা একটা ঝামেলা লাগাই দেই। অর্থাৎ আমরা দুইটার মধ্যে একটা পেচ লাগাই দিই, অর্থাৎ আমাদের মাথায় থাকে না কোনটা আমরা কিভাবে বসাবো। তো এখানে আমি একটা সহজ কথা বলি। আমি যদি বলি যে গতকালকে তোমার বয়স ছিল 16 বছর 3 দিন, গতকালকে তোমার বয়স ছিল 16 বছর 3 দিন, তাইলে আজকে তোমার বয়স কত? 16 বছর 4 দিন। পরিবর্তন কত দিনের? 1 দিনের। অর্থাৎ আমরা পরিবর্তনটা যখন জানবো তখন অবশ্যই আমরা নিচেরটা থেকে উপরেরটাকে বিয়োগ দিব। আমরা আরেকটা উদাহরণ ম্যাডাম বলি, যে আমরা অনেক সময় বলি না যে তোমাকে অনেক দিন পরে দেখলাম, তোমার শারীরিক অবস্থার কেমন পরিবর্তন হয়েছে বা তোমার ওজনের কি পরিবর্তন হয়েছে। তো আমি আরেকজনের ওজন জানতে হলে বা তার পরিবর্তন জানতে হলে আমাকে আগে তার আগের অবস্থান জানতে হবে এবং পরে এখন কি অবস্থানে সে আছে সেটা থেকে আমি আগের অবস্থানটাকে বিয়োগ দিতে হবে। তাইলে আমি বলতে পারবো যে তার সে মোটা হয়েছে না চিকন হয়েছে। তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে গতকালকে তোমার বয়স ছিল 16 বছর 3 দিন, আজকে তোমার বয়স 16 বছর 4 দিন। পরিবর্তন কয় দিনের? 1 দিনের পরিবর্তন। সেই ক্ষেত্রে আমরা নিচেরটা থেকে উপরেরটাকে বিয়োগ করেছি। অর্থাৎ পরিবর্তন মানেই ডেল, আমরা ডেল দ্বারা পরিবর্তনকে বোঝাই। এখানে আমি লিখেছি প্রাথমিক দাম পি ইকুয়াল টু 6, দামের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু 5 - 6 অর্থাৎ -1। তারপরে প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল টু 8, তারপরে চাহিদার পরিমাণের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ইকুয়াল টু 10 - 8 ইকুয়াল টু 2। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশ থেকে একটা মান মাইনাস বের হয়েছে এবং একটা প্লাস। অর্থাৎ আমি আমার এই পাশের বা এই পাশের যে কোনো একটা মান, দাম বা পরিমাণের কোনো একটা মান আমার মাইনাস বের হবে। তো আমরা এখন সূত্রটা বসিয়ে অঙ্কটা করব। আমরা জানি, তোমরা পুরোটা লিখবে যে আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল টু মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আমি এখানে সূত্রের আগে মাইনাস দিয়েছি, তো
তোমরা সূত্রের আগে মাইনাস দিতে পারো, নাও দিতে পারো। সূত্রের আগে মাইনাস দেওয়ার মানে হচ্ছে আমার যে মানটা আমি বসাবো সেটার সাথে আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ আমরা জানি দুই পাশের থেকে একটা মান অবশ্যই মাইনাস বের হবে। আর যদি আমরা সূত্রের আগে মাইনাস না দেই তাহলে আমরা লাস্টে যখন আমার মানটা মাইনাস আসবে সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটে আমরা লিখে দিব যে মাইনাস মান অবজ্ঞা করে, অর্থাৎ মাইনাস মানটা উঠিয়ে তারপর আমরা লাস্ট এন্ডিংটা দিব। অর্থাৎ আমরা সূত্রের আগে মাইনাস দিতে পারি, নাও দিতে পারি। এখানে আমার ইপি ইকুয়াল টু মাইনাস ডেল কিউ এর মান কত, এখানে ডেল কিউ সমান 2 আর ডেল পি সমান হচ্ছে -1 এবং পি সমান হচ্ছে 6 আর কিউ সমান হচ্ছে 8। এখন আমি যা করব যে এই যে মাইনাস আছে আমার সূত্রের আগের মাইনাস, মানে হচ্ছে এই মাইনাসটা কিন্তু উপরে, একটা মাইনাস উপরে একটা মাইনাস নিচে, তাইলে কি আমার মাইনাসে মাইনাসে কেটে দিলাম, শেষ। এখন এই মাইনাসটা যদি এখানে না হয়ে 2 এর আগে হতো এবং সূত্রের আগে মাইনাস থাকতো, তাও আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। তাইলে এখানে আমি কি লিখতে পারি, গুণ করতে পারি 8 কে 8, 6 দুগুণে 12, তারপর আমি 4 দিয়ে যদি কাটি তাহলে আমার 2 হবে আর এখানে 3 হবে। অতএব ইপি ইকুয়াল টু 3/2। আমরা কি পেয়ে গেলাম, চাহিদার স্থিতিস্থাপকতার মান ইপি ইকুয়াল টু 3/2 পেয়ে গেলাম। এই পর্যন্ত আমাদের ইপি এর মান বের করা শেষ। তারপরে যদি কোয়েশ্চেন আসে যে স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে, কোয়েশ্চেন যদি আসে যে স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, অর্থাৎ স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে যদি আমাকে বলে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, অর্থাৎ এই দ্রব্যটা কোন প্রকৃতির সেটা আলোচনা করো, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা সাধারণত আমাদের ঘ নাম্বারে আসে, অর্থাৎ 4 মার্কসের কোয়েশনে আসে। আমি ঘতে যা করেছি বা এই টোটাল ইপি এর মান আবার পুনরায় বের করতে হবে। আমরা ঘ থেকে পাই কোনোভাবেই কিছু লেখা যাবে না, আমি পুনরায় এই মানটা বের করে, অর্থাৎ ইপি এর যে মানটা বের হবে সেটাকে আমি দেখব সেটা একের চাইতে বড় না ছোট। আমরা যে মানটা দেখতে পাচ্ছি 3/2, এটা একের চাইতে বড়। আমরা যদি কেউ নাও বুঝি যে এটা একের চাইতে বড় না ছোট, আমরা কিভাবে বুঝবো, তাহলে আমরা এটা ভাগ করে ফেলবো। তো 3 মধ্যে যায় একবার 2, সাথে আরও 1 থাকে, তার মানে কি 1+। তো আমরা ক্যালকুলেটর না ইউজ করেও কিন্তু সহজেই আমরা এই মানটা, অনেকে আমরা বুঝি না যে যখন ভগ্নাংশ থাকে তখন সেটা আমরা কিভাবে বড় না ছোট একের থেকে সেটা বুঝি না, তো আমরা এভাবে বের করতে পারবো। তো আমাদের ইপি এর যে মানটা বের হয়েছে সেটা আমরা যখন প্রকৃতি বলবে যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো বা এটা কোন ধরনের দ্রব্য, তখন আমরা এই মানটা একের চাইতে ছোট না সেটা একের চাইতে বড় সেটা ডিসাইড করব। আমি যে কোয়েশ্চেনের আনসারটা করেছি সেটার মান হচ্ছে একের চাইতে বড়। তো এখন আমরা বলবো যদি মানটা একের চাইতে বড় হয় তাহলে চাহিদা হবে স্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। আর যদি এই মানটা ইপি এর যে মানটা বের হয়েছে সেটা যদি একের থেকে কম হয় তাহলে চাহিদা হবে অস্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখন আমি তোমাদের বোঝাই যে স্থিতিস্থাপক চাহিদা মানে কি আর অস্থিতিস্থাপক চাহিদা মানে কি। একের চাইতে বড় হলে হ্যাঁ সেটা আমরা বুঝলাম যে এটা স্থিতিস্থাপক চাহিদা, একের চাইতে যখন ছোট হবে সেটা অস্থিতিস্থাপক চাহিদা। অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক চাহিদা বা এটা বিষয়টা কি, সেটা হলো দামের, আমি বলেছি কি একের চাইতে বড় হলে চাহিদা স্থিতিস্থাপক। কেন স্থিতিস্থাপক, যে দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয়, অর্থাৎ আমার যে পরিমাণ দাম বাড়ছে বা কমছে চাহিদা তার থেকে বেশি হারে বাড়বে, তাহলে চাহিদা হবে স্থিতিস্থাপক আর দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। আমরা দেখতে পাই যে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের অল্প পরিবর্তনের ফলে আমাদের চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। যেমন ধরো কুরবানি ঈদে ফ্রিজের ডিসকাউন্ট দেয়, তো সেই কুরবানির ঈদে ফ্রিজের ডিসকাউন্ট হয়তো বা 3 থেকে 4 হাজার টাকা দেয়, কিন্তু আমরা যে ক্রেতারা আছি আমরা পাগল হয়ে যাই এই কুরবানিতেই আমাকে ফ্রিজ কিনতে হবে। অর্থাৎ দামের অল্প পরিবর্তনে আমাদের চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। যখন আমরা ইপি এর মানটা দেখব
একের চাইতে বড়, তাহলে আমাদের চাহিদা স্থিতিস্থাপক। আর চাহিদা স্থিতিস্থাপক হওয়ার মানে হচ্ছে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার বেশি। আর যখনই দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার বেশি হবে, তখন হবে চাহিদা স্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। আবার আমরা যখন দেখব এই মানটা একের চাইতে ছোট হবে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, আর দ্রব্যটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার যদি কম হয়, একের কম মানে কি চাহিদার পরিবর্তনের হার কম। যদি চাহিদার পরিবর্তনের হার কম হয়, তাহলে চাহিদা হবে অস্থিতিস্থাপক এবং দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সাধারণত আমরা দেখতে পাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ দাম যতই কমুক না কেন আমাদের চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কিন্তু কম হয়। যেমন ধরো পেঁয়াজের দাম যখন বেড়ে যায়, পেঁয়াজের দাম যখন 300 টাকা কেজি ছিল, তখন আমরা অল্প পেঁয়াজ দিয়েই রান্না করেছি। কিন্তু এখন যখন পেঁয়াজের দাম কমে যাচ্ছে, পেঁয়াজ কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমরা কিন্তু হ্যাঁ পেঁয়াজের ব্যবহারটা আমরা বাড়িয়েছি, কিন্তু সেটা খুব বেশি না। আমরা 300 টাকা কেজিতে যখন ছিল, হয়তোবা আমরা একটা পেঁয়াজ দিয়ে রান্না করতাম, এখন হয়তোবা একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করি। কিন্তু তার মানে না দাম কমার কারণে যে আমি পেঁয়াজ দিয়ে শুধু তরকারি রান্না করব। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের হারের থেকে চাহিদার পরিবর্তনের হারটা কম হয়। এভাবেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বের করব। অর্থাৎ আমরা স্থিতিস্থাপকতা বের করে দ্রব্যের প্রকৃতির উপর যদি মন্তব্য বলে, তা আমরা খুব সহজেই প্রকৃতির উপর মন্তব্য করব। এখন আমরা দেখব যে এই একই সূচি থেকে কিভাবে আমরা চাহিদা সমীকরণ তৈরি করি। অর্থাৎ চাহিদার সূচি থেকে চাহিদা সমীকরণ তৈরি। চাহিদা সূচি হতে চাহিদা সমীকরণ তৈরি। এই কোয়েশ্চেনও আমরা আনসারটা এইভাবেই দিব, দেওয়া আছে দিয়ে আমরা চকটা উঠাবো, তারপরে আমরা লিখব এখানে প্রাথমিক দাম P1 = 6, পরবর্তীত দাম P2 = 5। প্রাথমিক চাহিদার পরিমাণ Q1 = 8, পরবর্তীত চাহিদার পরিমাণ Q2 = 10। এখানে আমি এই দুইটা কোয়েশ্চেন আজকে একসাথে কেন পড়ালাম, এইটাতে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আমরা আগে যে স্থিতিস্থাপকতার মান বের করেছি, তখন আমরা বলছি প্রাথমিক দাম P, দামের পরিবর্তন ডেল P, প্রাথমিক চাহিদা পরিমাণ Q, চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল Q। কিন্তু এখানে আমরা প্রাথমিক দাম পরবর্তীত দাম, অর্থাৎ প্রথমে দাম কত ছিল, পরে কত ছিল, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করিনি। কেন? এটা আমাদের সূত্রের স্বার্থে আমরা এই কাজটা করেছি। তো এখন আমরা দেখো তফাৎটা কি, পরবর্তিত আর পরিবর্তনের মধ্যে কি তফাৎ। যখন পরিবর্তন কথাটা আসবে তখন ডেল আসবে এবং সেটা চাহিদা স্থিতিস্থাপকতায় ব্যবহৃত হবে। আর যখন পরবর্তিত কথাটা আসবে তখন হয়তোবা প্রথমে একটা পরে একটা। আমি যদি আগে উদাহরণ দিয়ে বলি যে গতকালকে আমার বয়স ছিল 16 বছর 4 দিন, বা গতকালকে তোমার বয়স ছিল 16 বছর 4 দিন, আজকে তোমার বয়স 16 বছর 5 দিন। আমি শুধু গতকালকে তোমার বয়স কত ছিল এবং আজকে তোমার বয়স কত, অর্থাৎ পরবর্তীতে তোমার বয়স কত সেটা নিয়ে আমি আলোচনা করেছি। কতটুকু পরিবর্তন সেটা কিন্তু আমি বলিনি। অর্থাৎ পরিবর্তন আর পরবর্তীদের মধ্যে তফাৎ আছে। এই ঝামেলাটা যাতে আমরা পরীক্ষায় না করি, সেজন্য আমি দুটো কোয়েশ্চেন একসাথেই করলাম। এখন আমরা জানি চাহিদা সমীকরণ হচ্ছে P minus P1, P1 minus P2 = Q minus Q1, Q1 minus Q2।
এখানে আমরা সূত্রটা বসিয়েছি যে পি মাইনাস P1, P1 মাইনাস P2, কিউ মাইনাস Q1, Q1 মাইনাস Q2। এখন আমরা দেখি মানটা বসানোর পরে আমাদের কি বের হয়। পি এর কোনো মান নাই, পি থাকবে। P1 এর মান হচ্ছে 6, এখানে P1 এর মান 6, P2 এর মান 5 সমান কিউ এর কোনো মান দেওয়া নাই, কিউ থাকবে। মাইনাস Q1 এর মান হচ্ছে 8, তাহলে Q1 এর মান যদি 8 হয় মাইনাস Q2 এর মান 10 সমান সমান আমরা মানটা বসালাম। তারপরে আমরা এখানে দেখব যে P মাইনাস 6 কি থাকবে, 6 থেকে 5 গেলে 1 সমান Q মাইনাস 8, 8 থেকে 10 গেলে মাইনাস 2। এখানে আমরা আড়াআড়ি গুণন করব। তো আমরা এখানে Q এর মানটা বাম পাশে নিয়ে আসবো এবং P এর মানটা আমরা ডান পাশে নিয়ে আসবো। আমরা জানি কোনো অপেক্ষকে বা সমীকরণে স্বাধীন চলক সমতা চিহ্নের ডান পাশে বসে এবং অধীন চলক বাম পাশে বসে। তো এই কোয়েশনে পিটা হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ দামের পরিবর্তনের কারণেই কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, অর্থাৎ দামের উপর চাহিদার পরিমাণ নির্ভর করে, চাহিদার পরিমাণের উপর কিন্তু দাম নির্ভর করে না। এই জন্য স্বাধীন চলকটা আমাদের ডান পাশে যাবে। তো কিউ মাইনাস 8 সমান মাইনাস 2p, মাইনাস আমরা আছে প্লাস 6 দুগুণে 12, আমরা এটা বসাই দিলাম। তো আমরা এখন শুধু কিউটা বাম পাশে রাখবো আর সব কিছু আমি ডান পাশে নিয়ে যাব। মাইনাস 2p প্লাস 12 প্লাস 8 বা কিউ ইকুয়াল টু মাইনাস 2p প্লাস 20, এটারই আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু 20 মাইনাস 2p, অর্থাৎ মাইনাসটা আমি ভিতরে নিয়ে গেলাম। যেখানে পি ইকুয়াল টু দাম এবং কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ। এই হচ্ছে আমাদের চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ তৈরি। এই যে চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ তৈরি এবং চাহিদা সূচি থেকে স্থিতিস্থাপকতার মান নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রতি বছরই, যদি এই বছর না আসে আগামী বছর আসে, এরকম করে এই কোয়েশ্চনটা আমাদের বোর্ড পরীক্ষায় আসবে। তো আমি আশা করছি এই গুরুত্বপূর্ণ টপিক্সটা তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়েছ। তো আজকে আমি এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন আরেকটি টপিক্স নিয়ে আসবো, অর্থাৎ সেটা হবে তোমাদের চাহিদা সমীকরণ থেকে আবার চাহিদা সূচি তৈরি। আমরা সূচি থেকে সমীকরণ তৈরি করেছি, পরে আমরা সমীকরণ থেকে কীভাবে সূচি তৈরি করব সেটা আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।